ডিয়ার, কেমন আছো? আবারও চলে এসেছি তোমাদের কাছে। টাইটেল দেখে বুঝতে পারছো আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। চলো জেনে নিই ক্লাসটা করার আগে আসলে রাইট ফর্ম অফ ভার্বসটা কী এবং কাকে বলে, এটার গুরুত্বটা কতখানি ইংরেজি গ্রামার চর্চায়। রাইট ফর্ম অফ ভার্ব মানে হলো ক্রিয়ার সঠিক রূপ। ইংরেজি ব্যাকরণে রাইট ফর্ম অফ ভার্ব বলতে বোঝায় একটি বাক্যে ক্রিয়াপদের সঠিক রূপ বা সঠিকভাবে ব্যবহার করা। আর রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে মাই ডিয়ার টেন্স, সাবজেক্ট, ভার্ব এগ্রিমেন্ট এবং অন্যান্য ব্যাকরণিক যে নিয়ম আছে সেইগুলো তোমাদেরকে জানতে হবে। ক্রিয়ার সঠিক রূপের ব্যবহারের জন্য তোমাদেরকে টেন্স, সাবজেক্ট, ভার্ব এগ্রিমেন্ট, মডেল অক্সিলারিজ, ভয়েস এবং অন্যান্য ব্যবহারিক নিয়ম সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। এসএসসি এবং এএসএসসিতে আমাদের রাইট ফর্ম অফ ভার্বসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এইচএসসিতে আমরা 5 মার্কের পেয়ে থাকবো, বাট এসএসসিতে আমরা 10 মার্কের রাইট ফর্ম অফ ভার্ব পেয়ে থাকবো। এখানে আমাদের কয়টা গ্যাপ থাকবে বলো তো? 10টা গ্যাপ থাকবে। তো আমাদের কোশ্চেন পেপারের কিন্তু প্রথমের দিকেই রাইট ফর্ম অফ ভার্বস থাকে। এটা কি শুধু গ্রামাটিক্যাল পার্টে সীমাবদ্ধ থাকে? না, আমরা যখন কোনো রাইটিং করতে যাব, স্পেশালি তোমাদের সিলেবাস ভিত্তিক, যেমন ধরো প্যারাগ্রাফ, ইমেল বা এনি রাইটিং, কম্পোজিশন, লেটার, শর্ট স্টোরিজ, গ্রাফ অ্যান্ড চার্ট, কোশ্চেনিং আনসার, যেটাই তোমরা করতে যাও না কেন, এই ভার্বসের সঠিক ফর্মটা তোমাদের জানতে হবে। এই ক্লাসটা শুরু করার আগে আমরা এখানে দেখে নিব একটা এমসিকিউ এর মাধ্যমে যে আসলে রাইট ফর্ম অফ ভার্বসটা কীভাবে আমরা করব। এখানে আমি একটা বেসিক টেস্ট তোমাদেরকে দিয়েছি, একটা ফিল ইন দ্য গ্যাপস লাইন আকারে দিয়েছি। দেখো যে রাইট ফর্ম অফ ভার্বস ড্যাশ ভেরি ইম্পর্টেন্ট আইটেম। এখানে কি হবে বলো তো? তোমরা কি বলতে পারবে কেউ যে এখানে সঠিক আনসারটা কি হবে? আমি এখানে 4টা অপশন ক্রিয়েট করেছি। দেখো, আর, ইজ, ওয়াজ এবং ওয়ার। রাইট ফর্ম অফ ভার্বস, এখানে এস আছে। তোমরা অনেকেই কনফিউজড হয়ে যেতে পারো যে এস দেখে তোমরা আর ব্যবহার করতে পারো না, এখানে আসলে ইজ হবে। আচ্ছা, তোমাদের কোশ্চেন পেপারে এই রাইট ফর্ম অফ ভার্বসটা আসলে কিভাবে আসবে? লাইন আকারে নাকি কোনো প্যাসেজ আকারে? আমি প্রথমেই তোমাদেরকে ইন্ট্রোডাকশনে বলে দিয়েছি যে 10টা গ্যাপ থাকবে এসএসসি এবং এইচএসসি স্টুডেন্টদের জন্য। এসএসসিতে এখানে থাকবে 10 মার্ক, বাট এইচএসসিতে থাকবে হচ্ছে 5 মার্ক। এটা লেখার কিন্তু একটা বেসিক নিয়ম আছে। তোমরা যদি মনে করো যে তোমরা এ নাম্বার করছো বাট বি নাম্বার পারছো না, বি নাম্বারটা হয়তো লাস্টে লিখবে, এটা কিন্তু করা যাবে না। এটা লিখতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, সিকোয়েন্স মেনটেন করতে হবে। প্রথমে তোমরা আনসার পেপারে যেটা করবা, এ বি সি ডি নিয়ে তোমরা লাস্ট পর্যন্ত যে পর্যন্ত লিখে নিবা, অর্থাৎ সিরিয়াল মেনটেন করে লিখে নিবা। তারপরে যেটা পারছো না সেটা ফাঁকা রাখবা, কিন্তু তোমরা এলোমেলো করে লিখবে না। এলোমেলো করে লিখলে এখানে যেটা সমস্যা হয়, তোমাদের আনসারের সামঞ্জস্যতা খুঁজতে অনেক প্রবলেম হয়। তবে হ্যাঁ, রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে তোমাদেরকে একটা জিনিস রিমেম্বার রাখতে হবে, সেটা হচ্ছে প্যাসেজের মিনিংটা তোমাদেরকে পুনরুদ্ধার করতে হবে। কারণ প্যাসেজের মিনিং যদি তোমরা বুঝতে না পারো, প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে রান করছে নাকি পাস্ট টেন্সে রান করছে, তোমরা এটা বুঝতে পারবে না। সুতরাং তোমরা যদি বুঝতে না পারো, প্যাসেজটা বারবার পড়বা। রাইট ফর্ম অফ ভার্বসের কিন্তু অনেকগুলো রুলই আছে মাই ডিয়ার। আমরা আজকে টপ 11 রুলস নিয়ে আলোচনা করব। অনেক রুলসের মধ্য থেকে আমি 11টা রুল উঠে নিয়ে এসেছি এবং এই 11টা রুলস নিয়ে আজকে আমাদের ডিসকাশনের বিষয়, এবং বলতে পারো এটা তোমাদের জন্য একটা সাজেশন। আমরা এখানে রুল এবং উদাহরণের সাহায্যে এক্সপ্লেনেশন ব্যবহার করেছি। দেখো, এখানে আমি রুল 1-এ যেটা লিখেছি যে সেন্টেন্সে যদি ইয়েস্টারডে, এগো, ওয়ান্স, লাস্ট ডে, ডে বিফোর ইয়েস্টারডে, দ্যাটস মিন পাস্ট ইন্ডিকেশন থাকে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা করব পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স। হ্যাঁ, যদি নেগেটিভ করার প্রয়োজন হয় তাহলে আমরা ডিড নটের সাহায্য নিতে পারি। এবং আমরা জানি স্পেশাল ভার্ব ডু নট, ডিড নট এবং ডাজ নটের পরে ভার্বের বেসিক ফর্ম হয়। 2 নাম্বার রুলে আমি দেখানোর চেষ্টা করেছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের যে বিশাল সাম্রাজ্য এস বা ইয়েসের, আমরা এখানে আসলে কি করব, এটাও আমি দেখানোর চেষ্টা করেছি। চলো 1 নাম্বার রুল নিয়ে আরও একবার কথা বলে নিই।
সেটা হচ্ছে যে সেন্টেন্সে অথবা প্যাসেজের স্টার্টিংয়ে যদি ইয়েস্টারডে, এগো, সেন্স, লাস্ট এরা যদি থাকে তাহলে আমরা কি করব? উদাহরণটা দেখো, দ্য বয় গো হোম ইয়েস্টারডে। ইয়েস্টারডে থাকার কারণে এখানে দেখো ইয়েস্টারডে, আমাদের রুলে কি আছে? ইয়েস্টারডে, এবং এখানে ভার্বের পজিশন কি আছে? গো। তাহলে ইয়েস্টারডে থাকার কারণে আমরা গো থেকে কি করলাম? ওয়েন্ট। দেখো পাস্ট টেন্স করেছি, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের সেকেন্ড নাম্বার ফর্ম। 1 নাম্বার রুলে কিন্তু আমরা এটাই শিখলাম। তোমাদের 1 নাম্বার রুলে কি আর কোনো সমস্যা আছে? আমি আশা করছি কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, এই ইন্ডিকেশনগুলো তোমাদেরকে মেমোরাইজ রাখতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। বারবার প্র্যাকটিস করলে তোমাদের এটা মনে রাখতে সুবিধা হবে। আচ্ছা, এখানে কিন্তু আমি V2 লিখেছি। অনেকে V2 মানে নাও বুঝতে পারো, আমি একটু আরেকবার বলে দিই। V2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। V2-র সাথে কিন্তু আমাদের রুলের যে আমি ওয়ার্ডসগুলো দিয়েছি, এই ওয়ার্ডসের কিন্তু ওতপ্রোত সম্পর্ক আছে, যেটা তোমরা বুঝতেই পারছো। আচ্ছা, পাস্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে আমি আলোচনা করলাম। চলো এবার দেখে নিই 2য় নাম্বারে আমরা কি বলছি। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি, শি, ইট কোনো কিছুর নাম হয় বা কোনো কিছুর নাম যদি বোঝায়, তাহলে আমরা যেটা করব, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস গঠন করব, তাই না? কোনো কিছুর নাম, দ্যাটস মিন থার্ড পারসন, দ্যাটস মিন থার্ড পারসন। আচ্ছা, পার্সনের কথা যখন উঠে এসেছে, এখানে আমি তোমাদেরকে একটু নোট দিতে চাই। পার্সন আসলে 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। পাস্ট টেন্সে, অর্থাৎ সিম্পল পাস্টে পার্সন নিয়ে মাথা না ঘামালেও প্রেজেন্ট টেন্সে কিন্তু মাথা ঘামাতে হয়, কারণ থার্ড পারসন, ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন ওয়াইজ কিন্তু ভার্বের সাথে এস বা ইএস গঠন হয়। এখানে দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি বারবার এখানে বোল্ড করছি তোমাদেরকে বোঝানোর জন্য, এস বা ইএস। আচ্ছা, রবিন কোনো কিছুর নাম, এখানে দেখো আমি কি বললাম, এখানে আমি ব্ল্যাক করে কি বোঝানোর চেষ্টা করছি, ডেজার্ট থেকে হয়ে গেছে ডেজার্টস, ডেজার্টস থেকে হয়ে গেছে ডেজার্টস। ওকে, থ্যাংক ইউ। চলো চলে যাই 3 নাম্বার রুলে। 3 নাম্বার রুলে আসলে কি বলছে চলো আমরা একটু দেখে নিই। আমি প্রথমেই বলেছি আজকে আমি টপ রুলসগুলো নিয়ে আলোচনা করছি, টপ 11 রুলস। রাইট ফর্ম অফ ভার্বসে কিন্তু অনেক রুল আছে, যেখান থেকে আমরা 11টা রুল উঠিয়ে নিয়ে এসেছি। এই 11টা রুল যদি তোমরা কেউ ডাইজেস্ট করতে পারো, আমি আশা করছি তাদের রাইট ফর্ম অফ ভার্বসে 5 এবং যথাক্রমে 10 মার্কস পেতে কোনো সমস্যাই হবে না এসএসসি এবং এইচএসসি স্টুডেন্টদের। মাই ডিয়ার, প্যাসিভ ভয়েস, রাইট ফর্ম অফ ভার্বসের এই ফিলিং দ্য গ্যাপসের মধ্যে কিন্তু 10টা গ্যাপসের মধ্যে কিন্তু মিনিমাম 2টা গ্যাপস ভয়েজে থাকে। আর 3 নাম্বার রুল কিন্তু আমাদের ভয়েস চেঞ্জের ব্যাপারে ইন্ডিকেশন দিচ্ছে যে সমস্ত অক্সিলারি ভার্বের পরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। কি ব্যবহার করব? পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। প্যাসিভ ভয়েস কিন্তু 12টা টেন্সের উপরে ডিপেন্ড করে হয়, যেটা আমরা জানি। টেন্স ওয়াইজ অক্সিলারি ভার্ব ডিফার করলেও এখানে আমরা প্যাসিভ ভয়েসে দেখতে পাচ্ছি বিভিন্ন অক্সিলারি ভার্বের সাথে কিন্তু ভার্বের কিন্তু ওই পাস্ট পার্টিসিপল ফর্মই ব্যবহার হচ্ছে, কিন্তু টেন্সে কিন্তু কোথাও বা এস বাই এস, কোথাও বা আইএনজি, কোথাও বা পাস্ট পার্টিসিপল ফর্ম হইলেও প্যাসিভ ভয়েসে কিন্তু একটাই কথা, উইথ অল অফ দ্য অক্সিলারিজ, উইথ অল অফ দ্য মডেল অক্সিলারিজ, আফটার অল অফ দিস উই হ্যাভ টু ইউজ পাস্ট পার্টিসিপল ফর্ম। মাই ডিয়ার, আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের যদি এতটুকু উপকারে আসে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। বেল বাটনটা চেপে রাখো যাতে করে ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের পেজে চলে যায় এবং তোমরা এবং আমি কানেক্ট হতে পারি এই অনলাইন ক্লাসের মাধ্যমে। মাই ডিয়ার, চলো ব্যাক করি। উদাহরণ দেখো, আমি এখানে বোল্ড করেছি স্পিক, এখান থেকে স্পিক থেকে স্পোকেন হয়ে গেছে। স্পিক থেকে কি হয়ে গেছে? স্পোকেন। কি হয়ে গেছে বলো? স্পোকেন। দ্যাটস মিন আমি কিন্তু রুলে বলেই দিয়েছি যে প্যাসিভ ভয়েসে মেইন ভার্বের পজিশন পাস্ট কি হবে বলো? আমি কিন্তু বোল্ড করে দেখাচ্ছি পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, কিন্তু টেন্সের বেলায় কিন্তু এখানে আইএনজি যুক্ত হতো, কারণ অ্যামিজারের পরে কি হয়?
তোমরাই বলো। চলো চলে যাই আমরা 4 নাম্বার রুলে। সেন্টেন্সে প্যাসিভ ভয়েস ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, মাস্ট এবং ইউজড এর পরে আসলে কি করব আমরা। যদিও আমি যখন 3 নাম্বার রুলটা তোমাদের সাথে আলোচনা করেছি তখন কিন্তু আমি বলেছি যে আফটার অল অফ দ্য অক্সিলারিজ মডাল অক্সিলারিজ সবার পরে কিন্তু আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। দেখো, দ্য ওয়ার্ক ক্যান ডু ইমিডিয়েটলি, কাজটা কি একা একাই হয়ে যাবে? না, একা একাই হবে না, কোনো পার্সন দ্বারা কাজটা সংঘটিত হবে, তাই না? তার মানে এটা প্যাসিভ ভয়েস। ভয়েসের ডেফিনেশন অনুসারে আমরা জানি যখন কর্তা উপস্থিত থেকে কাজটা অন্যর দ্বারা সংঘটিত করে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো দেখো আমরা এখানে ক্যানের পরে আমরা কি লিখেছিলাম? ডান। চলো চলে যাই 5 নাম্বার রুলে। 5 নাম্বার রুলে কি বলছে দেখো, যদি সেন্টেন্সে এই ওয়ার্ডসগুলো থাকে আমাদের একটু মুখস্থ রাখতে হবে প্রিয় বন্ধুরা। এই ওয়ার্ডসগুলো যদি বর্তমান থাকে তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্স করব নাকি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব বলো তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে আমরা কি জানি? আফটার সাবজেক্ট হ্যাভ এবং হ্যাজ ব্যবহার করব অ্যাকর্ডিং টু দ্য পারসন, এবং তারপরে কি করব বলো? তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। দেখো আমি বোল্ড করে দেখাচ্ছি, টেকেন, টেক থেকে হয়ে গেল টেকেন। আচ্ছা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওখানে আমরা হ্যাজ দেখিয়েছি, তারপরে কিন্তু টেকেন করেছিলাম। চলো রুল নাম্বার 6-এ চলে যাই। প্রিপোজিশন, আমাদেরকে কিছু লিস্ট অফ প্রিপোজিশনকে মুখস্থ রাখতে হবে, কোনটার পরে আইএনজি যুক্ত হচ্ছে এবং কোনটার পরে ভার্বের বেসিক ফর্ম হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এবং একই প্রিপোজিশনের কিন্তু হওয়া সত্ত্বেও কোথাও আইএনজি যুক্ত হচ্ছে বা কোথাও বা বেসিক ফর্ম হচ্ছে সেটাও আমাদেরকে মেমোরাইজ রাখতে হবে। আমি আগেই বলেছি যে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব টপ 11 রুলস নিয়ে। টপ 11 রুলস নিয়ে। তো দেখো আমার 6 নাম্বার রুলে যেটা আছে প্রিপোজিশন, টু প্রিপোজিশনের পরে ভার্বের কি হয়? প্রেজেন্ট ফর্ম হয়। টু আসলে ইনফিনাইট। টু ইনফিনাইট যখন দুইটা ভার্বের মাঝখানে বসে তখন কিন্তু ভার্বের কি হয়? বেসিক ফর্ম হয়। আমি এখানে কিছু এক্সাম্পল ক্রিয়েট করেছি, দেখো। হি এক্সপ্রেসড হিজ গ্রিভ বাই, এখানে কি হবে? সেইং হচ্ছে, কিন্তু টু ইউজ করার পরে কিন্তু কি হচ্ছে? ভার্বের বেসিক ফর্ম হচ্ছে। এরকম অনেক ভার্ব আছে যে ভার্বগুলোর সাথে আইএনজি যুক্ত করতে হবে, যেগুলো প্রিপোজিশনের পরে পড়বে। যেমন এখানে শুধু আমি বাই দেখিয়েছি, কিন্তু আরও অনেক প্রিপোজিশন আছে, বাই, ফ্রম, ফর, অফ, অন, এগুলোর পরে কিন্তু ভার্বের কি হয় বলো? আইএনজি যুক্ত হয়, ঠিক আছে? কিন্তু টু এর পরে ভার্বের কি যুক্ত হয়? বেসিক ফর্ম যুক্ত হয়। কিন্তু যখন আমরা 7 নাম্বার রুল পড়বো তখন কিন্তু একটু আবার উল্টো করে বলবো যে টু এর পরেও কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে অন্যান্য প্রিপোজিশনের মতোই। কিন্তু তোমাকে মনে রাখতে হবে কিছু ইন্ডিকেশান। টু এর আগে কিছু ওয়ার্ডস থাকবে, যেমন ধরো উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এইগুলো আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে। বারবার প্র্যাকটিস করে আমরা এটা মুখস্থ করে ফেলবো যে শুধু টু আছে নাকি উইথ এ ভিউ টু আছে, শুধু টু আছে নাকি লুক ফরওয়ার্ড টু আছে, নাকি গেট ইউজ টু আছে, নাকি অ্যাডিক্টেড টু আছে, নাকি ডেলিভারেড টু আছে বা ডেভোটেড টু আছে। এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কিন্তু যদি সিম্পলি টু বসে থাকে, যেমন আমি 6 নাম্বার উদাহরণে দেখিয়েছি, শি ওয়েন্ট টু নিউ মার্কেট টু বাই এ ড্রেস। দেখো এখানে কিন্তু আমি ভার্বের বেসিক ফর্ম ব্যবহার করছি, বাট এই ওয়ার্ডসগুলো স্পেশালাইজড কিছু ওয়ার্ড আছে যেটা পরে আমরা ভার্বের সাথে কি যুক্ত করছি? আইএনজি যুক্ত করছি, অন্যান্য প্রিপোজিশনে যেরকম আমরা করেছি। কি তোমাদের মনে থাকবে তো যে কোথায় আইএনজি যুক্ত হবে আর কোথায় ভার্বের বেসিক ফর্ম হবে আফটার টু প্রিপোজিশন? এটা অবশ্যই মনে থাকবে যদি তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো। মাই ডিয়ার, যদি ভালো লাগে প্লিজ তোমরা আমার সাথে থাকো, সাবস্ক্রাইব করো, বেল বাটন চেপে রাখো, যাতে ভিডিও আপলোড করলেই আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে চলে যায়।
এবং এই যে আমি বোল্ড করছি, বারবার দেখাচ্ছি, এগুলো তোমরা উপভোগ করতে পারো। মাই ডিয়ার, চলো চলে যাই 8 নাম্বার রুলে। কত নাম্বার রুলে? 8 নাম্বার রুলে। সিন্স বা ফর, বুঝতেই পারছো এখানে একটা টাইমের কথা চলে আসবে। কিসের কথা? টাইমের কথা। কন্টিনিউয়াস টেন্সকে আমরা দেখেছি টেন্সে একটা সিম্পল কন্টিনিউয়াস আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পল কন্টিনিউয়াসে টাইম উল্লেখ না থাকলেও কোনো কাজ সংঘটিত হওয়ার, যেটা আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস সেখানে কিন্তু টাইমের উল্লেখ থাকে। যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে আমরা কি ইউজ করব বলো? সিন্স। আর যদি অনির্দিষ্ট কাল ধরে বোঝায় তাহলে আমরা কি ইউজ করব? ফর, সেই টাইমের আগে। এখানে আমি একটা উদাহরণও ক্রিয়েট করেছি। ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, যে 2 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে। আমি কিন্তু এখানে বলিনি যে সকালের 2 ঘন্টা, নাকি দুপুরের 2 ঘন্টা, নাকি রাতের 2 ঘন্টা, নাকি সোমবারের 2 ঘন্টা। কিন্তু আমি যদি বলতাম যে মর্নিং থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে আমি কি বলতাম? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আচ্ছা, তোমরা কি এটা বুঝতে পেরেছো? আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো 9 নাম্বার রুলে দেখে নিই কি বলছে। সিম্পল সেন্টেন্সে ভার্ব কয়টা থাকে বলো তো? 2টা ভার্ব থাকে। কয়টা ভার্ব থাকে? 2টা ভার্ব থাকে। সিম্পল সেন্টেন্সে আমরা একটু দেখি। সিম্পল সেন্টেন্সে 2টি ভার্ব থাকলে শেষের ভার্বের সাথে আইএনজি হয়, উদ্দেশ্য না বোঝালে। সিম্পল সেন্টেন্সে 2টি ভার্বের শেষের ভার্বের সাথে প্রথমটির সাথে আইএনজি যুক্ত হলে পরটির সাথে কিন্তু টু বোঝাচ্ছে। একটা হচ্ছে উদ্দেশ্য না বোঝালে, আর একটা হচ্ছে উদ্দেশ্যে বোঝালে। আচ্ছা, যেখানে উদ্দেশ্য নাই মানে উদ্দেশ্য বোঝাচ্ছে না, সেখানে হচ্ছে আইএনজি যুক্ত হচ্ছে। আর যেখানে উদ্দেশ্য বোঝাচ্ছে সেখানে টু ব্যবহার হচ্ছে। আমি যখন এটা তোমাদেরকে উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিব তখন তোমাদের এটা বেশি স্পষ্ট হয়ে উঠবে। আমি এখানে 2টা উদাহরণ ক্রিয়েট করেছি, কোথায় আইএনজি হবে আর কোথায় টু হবে, এবং উদাহরণের সাহায্যে আমরা উদ্দেশ্য আছে না উদ্দেশ্য নাই সেটা আরও বেশি ক্লিয়ার হবে। চলো আমি বারবার বোল্ড করে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। ফর এক্সাম্পলে কি বলছে চলো আমরা একটু দেখে নিই। আই স সামওয়ান ড্র এ পিকচার। আই স সামওয়ান ড্রয়িং এ পিকচার। এখানে কি কোনো উদ্দেশ্য তোমরা ফিল করতে পারছো? না, কোনো উদ্দেশ্য না। এটা রিকোয়েস্ট হতে পারে বা এমনি বলতে পারো যে, বা এমনি কোনো ইনফরমেশান দিতে পারো কাউকে যে আমি তাকে দেখলাম সে একটা ছবি ড্রয়িং করছিল। এখানে কিন্তু কোনো উদ্দেশ্য বোঝাচ্ছে না, তাই না? কিন্তু পরের যে উদাহরণটা আছে সেখানে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যখন আমরা 2টা সেন্টেন্সের সাথে কম্পেয়ার করছি। প্রথমটাতে আমি কিন্তু বলেছি যে উদ্দেশ্য যদি না বোঝায় তাহলে সিম্পল সেন্টেন্সে খেয়াল করো, এটা আমরা কোথায় আইএনজি দিব আর কোথায় দিব না, এটা কিন্তু একটা বিশাল ফ্যাক্টর, মানে ভুল হয়ে যায় এটা। যে কোনো সেন্টেন্স, এটা কিন্তু তোমাদেরকে ভালো করেই রপ্ত করতে হবে। এইটা তোমাদের 10টা গ্যাপের মধ্যে একটা তো থাকবে, 2টাও থাকতে পারে। আমি আগেই বলেছি আজকে কিন্তু আমরা টপ 11 রুলস নিয়ে আলোচনা করছি, যেটা অ্যাভয়েড করার কোনোভাবেই কোনো অপশান নাই। এইটা অ্যাভয়েড করলে তোমরা কিছুতেই আনসার করতে পারবে না, আর এইটা যদি অ্যাভয়েড না করো তোমরা আনসার করতে পারবে, আমি 100% বলছি। এখানে একটাতে আমি বলছি আমি ডিএমসিতে যাচ্ছি, দ্যাটস মিন এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে, তার মানে এখানে কি যুক্ত হবে? টু। আর উদ্দেশ্য না হলে আইএনজি যুক্ত হবে। ক্লিয়ার করে মনে রাখো, উদ্দেশ্য না হলে আইএনজি, উদ্দেশ্য হলে টু, এবং দুটার মাঝখানেই কিন্তু নাউন আছে। এইভাবে তোমাদেরকে মনে রাখতে হবে, এবং এই রুলসগুলো তোমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে, অ্যাভয়েড করার কোনো উপায় নাই। আমি লাস্টের দিকে চলে এসেছি, আসলে আমার ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু এটা এতটাই ইম্পর্টেন্ট একটা ক্লাস যে রুলসগুলো অ্যাভয়েড করলে তুমি রাইট ফর্ম অফ ভার্বসের আনসার করতে পারবে না। কাইন্ডলি সাবস্ক্রাইব এবং স্টে উইথ মি মাই ডিয়ার। দেখো, কন্ডিশনাল সেন্টেন্স, যখন আমরা কমপ্লিটিং সেন্টেন্স করেছি তখন কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করেছি। এই ক্লাসগুলো আমরা পরবর্তীতে নিয়ে আসবো। আচ্ছা, ইফ যুক্ত সেন্টেন্স, দেখো ইফ মানেই তো তোমরা বুঝতেই পারছো এটা কন্ডিশন বোঝাবে। এটা নেগেটিভ আকারে আসতে পারে, পজিটিভ আকারে আসতে পারে, এটা প্রেজেন্ট টেন্স আকারেও আসতে পারে, পাস্ট টেন্স আকারেও আসতে পারে। আমি কিন্তু বোল্ড করে করে দেখাচ্ছি। দেখো, এক পাশে প্রেজেন্ট টেন্স থাকবে, এক পাশে ফিউচার ইনডিফিনাইট টেন্স থাকবে। আর যদি বাই চান্স পাস্ট টেন্স বোঝায় তাহলে ওই পাশে কিন্তু উড থাকবে। এবং শ্যাল এবং উইলের পরে, দুটার পরেই কিন্তু ভার্বের কী হবে বলো তো? বেসিক ফর্ম হবে। আমরা একটু মনে রাখি, যদি
ইফ দ্বারা শুরু হয় এবং এই প্রথম পাশটুকুতে যদি প্রেজেন্ট টেন্স থাকে ওই পাশে আমরা সাবজেক্টের পরে শ্যাল বা উইল ব্যবহার করব, তবে এখন উইলই ব্যবহার হয়। আর যদি পাস্ট টেন্স হয় উইলের জায়গায় আমরা উড ব্যবহার করব। মাই ডিয়ার, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল। আমরা 11 নম্বর রুলে চলে এসেছি এবং ক্লাস আমাদের শেষের দিকে চলে এসেছে। দেখো, সমান্তরাল যদি বোঝায়, প্যারালালভাবে যদি কোনো কিছু যায় তাহলে আমরা কি করব? এই জাতীয় সেন্টেন্সে আমরা কোঅর্ডিনেট করব কনজাংশন। অ্যান্ড, বাট এবং অর যদি থাকে তাহলে আমরা কি করব? আমরা একটা উদাহরণ ক্রিয়েট করেছি। আই ডিসাইডেড টু টেক ইট অ্যান্ড ডিস্ট্রিবিউট ইট অ্যামং অল। আচ্ছা, তার মানে যখন কোনো কম্পাউন্ড সেন্টেন্স আসছে, বাচ, অর এবং অ্যান্ড দ্বারা যুক্ত থাকছে, সেন্টেন্সের প্রথম পাশটুকুতে তোমাদের একটা ক্লু দেওয়া থাকবে যেটা প্রেজেন্ট টেন্সে রান করছে না পাস্ট টেন্সে রান করছে। আমরা কিন্তু যখন কমপ্লিটিং সেন্টেন্স করছি আমরা একটা কথা বারবারই বলছি যে সেন্টেন্সকে ব্যালেন্স করতে হবে দুই পাশের। এবং যখন আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড করছি অর্থাৎ ট্রান্সফরমেশন, সেখানেও কিন্তু আমরা একটা কথা বলছি, দ্যাটস মিন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স উইথ দ্য হেল্প অফ অল অফ মডাল অক্সিলারি ইস্যুস। এই পাশটাতে ডিসাইডেড থাকার কারণে এখানে কিন্তু ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। আমাদের কনফিউজ হওয়ার কিছু নাই। এই কনজাংশন দ্বারা যুক্ত থাকলে আমরা প্রথমের ভার্বটাকে অনুসরণ করে পরের ভার্বটাকে আমরা বসাবো। আমি আশা করছি এই 11টা রুল তোমাদের আমি ক্লিয়ার করতে পেরেছি। একবার যদি এই ক্লাসটা দেখো ক্লিয়ার হবে না, বারবার তোমাদেরকে দেখতে হবে। আমি তোমাদের এখানে একটা আসলে প্যাসেজ রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে এসেছি এবং আমি এটা সলভ করতে করতে আমি তোমাদেরকে আমি যেটা বলে আসলাম সেটা কিভাবে অ্যাপ্লাই করব সেটা আমি তোমাদেরকে দেখাবো। বারবার প্র্যাকটিস করতে হবে। এখানে আমি একটা রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে এসেছি প্যারেন্টস দ্বারা। দেখো, প্যারেন্টস নিয়ে আমি এখানে কথা বলছি। প্যারেন্টস, আচ্ছা, প্রথমে আমি বলেছি কিন্তু আনসারগুলো আমি সিকোয়েন্স অনুসারে লিখব। এরপরে আমি কখনোই ডি লিখব না। আমরা এ বি সি দিয়ে সিকোয়েন্স অনুসারে নাম্বারগুলো দিয়ে দিব সিরিয়ালি, তারপরে আমরা আনসারগুলো লিখব। যেটা পারবো না সেটা গ্যাপ রাখবো, পরবর্তীতে যখন পারবো সেখানে আমরা আনসারটা বসিয়ে দিব। অর্থাৎ সিকোয়েন্স মেনটেন করে, সিরিয়াল মেনটেন করেই কিন্তু এটা করতে হবে। প্যারেন্টস, আচ্ছা, এখানে বি ভার্বের কথা বলছে। এখানে কিন্তু আবার ইজও আছে, আরও আছে, আবার হচ্ছে ওয়াজ আছে, ওয়ার আছে, এম আছে। তাহলে আমি এখানে কি বসাবো? আমরা এখানে আর বসাবো। প্যারেন্টস নিয়ে যখন কথা বলছি তোমরা অবশ্যই বুঝতে পারছো। এছাড়া দু একটা ভার্বের পজিশন দেখে আমাদেরকে একটু খেয়াল করতে হবে যেটা আসলে প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে। এটা একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়েছি। আমরা প্রথমেই কনফার্ম হয়ে গেলাম এটা অবশ্যই প্রেজেন্ট টেন্সে, এটা ইউনিভার্সাল ওয়েস নিয়ে কথা বলছে। তো আমরা কি করলাম? প্রথমটাতে আমরা তো ইজ বসিয়ে ফেলেছি নাকি আর বসিয়ে ফেলেছি। পরটাতে আমরা কি করলাম? ইজ বোর্ন। আচ্ছা, ইজ বোর্ন কেন হলো? এটা প্যাসিভে হবে কারণ জন্ম তুমি একা একা নিতে পারবে না। তাই যেহেতু কারো মাধ্যমে তোমার পৃথিবীতে আসতে হয়েছে, অ্যাকর্ডিং টু দ্য রুল অফ প্যাসিভ ভয়েস আমরা এখানে ইজ ব্যবহার করেছি। আর রুলে আমি কিন্তু দেখিয়েছি যে ইজের পরে বা এম যেটাই হোক না কেন প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। সি নাম্বারে চলো আমরা দেখে নিই। এখানে নো কেন হচ্ছে? নো, আচ্ছা, দেয়ার জয়েস নো বাউন্ড। আচ্ছা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের কি হয় বলো? ভার্বের সাথে এস বা ইয়েস হয় আন্ডার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। বাট থার্ড পারসন প্লুরাল নাম্বারের সাথে কি হয়? ভার্বের বেসিক ফর্ম হয়। এখানে কি হইল বলো? নো হইল। অর্থাৎ যদি নাউনের সাথে এস বা ইয়েস থাকে, ভার্বের সাথে এস বা ইয়েস আসবে না আন্ডার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। যদি এখানে সাপোজ জয় থাকতো তাহলে কিন্তু এখানে নোস হতো। চলো পরেরটা দেখে নিই। দে স্টার্ট। দে বলো আন্ডার প্রেজেন্ট টেন্স, দে এর পরে কি হবে? স্টার্ট হবে। তারপরে দেখো কি আছে? থিঙ্কিং বা টু থিঙ্ক। যদি তুমি প্রিপোজিশন টু দ্বারা যুক্ত করো, যেটা আমরা প্রিপোজিশন রুলে দেখেছি, তাহলে এখানে আমরা টু এর পরে ভার্বের বেসিক ফর্ম দেব, পাশাপাশি দুইটা ভার্ব। আর যদি আমরা জিরান্ড ইউজ করতে চাই তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আন্ডারস্টুড? কে বুঝতে পারোনি? আচ্ছা, তারপরে দেখো এখানে কি বলছে?
অফ। কিছুক্ষণ আগে আমরা রুলে পড়েছি যে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে এবং লিস্টেড কিছু প্রিপোজিশন আছে, তার মধ্যে অফ হচ্ছে একটি। তারপরে আমরা এখানে অ্যান্ড দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে, অর্থাৎ লাস্টের রুলে কিন্তু আমরা কি করলাম বলো তো, অ্যান্ড দ্বারা যুক্ত হলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাচ্ছে এবং পাশাপাশি দুইটা ভার্বের পজিশন একই হবে। যেহেতু এটা নার্সিং করেছি, এটা আমরা কি করব, ব্রিঙ্গিং। কারণ আমি কিছুক্ষণ আগে সবেমাত্রই আমি কিন্তু তোমাদেরকে বলেছি যে অ্যান্ড, অর এবং বার দ্বারা যুক্ত থাকলে পাশাপাশি দুইটা ভার্বের পজিশন এক হয়। চলো আমরা পরেরটা দেখে নিই। আমরা চলে এসেছি, আমরা বোল্ড করছি, বোল্ড করে করে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এখানে দেখো আমাদের কি হবে, রিমেইন। কি হবে বলো তো, রিমেইন। আন্ডার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স রিমেইন। আচ্ছা, প্যারেন্টস নেভার মাইন্ড, প্যারেন্টস নেভার মাইন্ড। আচ্ছা, নেভার মাইন্ড, মাইন্ডের পরে আসলে মাইন্ডের পরে ভার্বের সাথে কি হয় বলো, আইএনজি যুক্ত হয়। তাই আমরা এখানে কি যুক্ত করলাম, আইএনজি। কি যুক্ত করলাম বলো, আইএনজি। আচ্ছা, মাইন্ড, এটা তোমাদেরকে মনে রাখতে হবে যে মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ঠিক আছে? তাই আমরা এখানে কি যুক্ত করলাম, টেকিং হয়ে গেল। আচ্ছা, পেন্স ফর আপব্রিঙ্গিং অ্যান্ড দেয়ার অফস্প্রিং। আচ্ছা, তারপরে দেখো লাস্টের নাম্বার এখানে কি বলার চেষ্টা করছে যে উই নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস। আমরা কি প্যারেন্টসের কথার বাইরে যাব? আমরা কি প্যারেন্টসকে ডিজবে করব? নো। তার মানে এটা উচিত অর্থে ব্যবহার হচ্ছে। উচিত অর্থে ব্যবহার হইলে সাবজেক্টের পরে শুড ব্যবহার হয়। কি ব্যবহার হয়, শুড। আমরা তাদের কথার কখনোই অবাধ্য হব না। আর আমরা জানি যে মডেল অক্সিলারিসের পরে ভার্বের বেসিক ফর্ম হয়। মাই ডিয়ার, আমি আশা করছি তোমরা ক্লাসটা ফুললি এনজয় করতে পেরেছো এবং বুঝতেও পেরেছো যে আমি রুলের সাথে সঙ্গতি রেখে আমি তোমাদেরকে এখানে একটা ফিল ইন দ্য গ্যাপস নিয়ে এসে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি বারবার বোল্ড করছি, আমি আবারও বোল্ড করে এখানে দেখানোর চেষ্টা করছি শুড, নেভার। নেভার আসলে এখানে নাবোধক, কিন্তু এইটা আসলে ভার্বকে অ্যাফেক্ট করছে না, অ্যাফেক্ট করছে হচ্ছে শুড। মডেল অক্সিলারিসের পরে উচিত অর্থে এটা ব্যবহার হয়েছে, তাই এখানে ভার্বের বেসিক ফর্ম হয়েছে। রাইট ফর্ম অফ ভার্ব করতে গিয়ে তোমরা মডেল অক্সিলারিসের অনেক ব্যবহার দেখতে পাবে। মডেল অক্সিলারিসের পরে ভার্বের বেসিক ফর্ম হয়। আর শুড, এই ভার্বটা তোমাদের কাছে বারবার আসবে, মাস্ট মানে অবশ্যই, শুড অর্থ উচিত অর্থে, এগুলোর পরে ভার্বের তোমরা বেসিক ফর্ম ব্যবহার করবে। ক্লাসটা বারবার দেখবে। আমি আশা করছি তোমাদের সমস্যার সমাধান করতে আমি সক্ষম হব এবং আমার ক্লাসটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকো। বেল বাটন চেপে রাখো যাতে করে ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে আমি চলে যেতে পারি। আমি বারবারই একই কথা বলছি, তাই তোমরা কিছু মনে করো না। আসলে তোমাদের সাথে থাকতে আমার অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে, আমি অনেক এনজয় করি। আশা করছি আমার সাথে থাকতেও তোমাদের অনেক ভালো লাগে। থ্যাংক ইউ, ভালো থাকো, বাই বাই।